স্কুলটা তোমার বাপের নাকি? করছো চলা কলা, কিছু বললেই ধরছো চেপে ছাত্রছাত্রীর গলা। মনে রেখো, রাত জেগে পড়াশোনা করে নম্বর পেয়েছি। স্কুল 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 বাঁচাতে আন্দোলন করতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম। ও মাস্টার মশাই, ও মাস্টার মশাই। এভাবেই বিষ্ণুপুর ন্যাশনাল স্কুলের সামনে সমস্ত ছাত্রছাত্রীরা আন্দোলনে মেতে ওঠে। এই দেখে স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় পড়ে। তারা কিছুতেই ছাত্রছাত্রীদের আন্দোলনের চাপ সহ্য করতে পারে না। এমনকি তারা নিজেদের প্রাণ রক্ষা করার জন্য পুলিশকে খবর দেয়, আর তারা স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের দমানোর চেষ্টা করে। এই যে এই মেয়েটা যত নষ্টের গোড়া, মধুমিতা, তুমি কিন্তু এটা একদমই ঠিক করছো না। আজকে তোমার উস্কানিতে আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা আন্দোলন করছে। সবার প্রথমে আমরা তোমাকে স্কুল থেকে তাড়াবো। পুলিশ অফিসার, সবার আগে এদের দলের নেত্রীকে গ্রেপ্তার করুন। বড্ড নেত্রী হতে এসেছে। এই মধুমিতাই হলো যত নষ্টের গোড়া। মধুমিতা তার বাবা মায়ের সঙ্গে বিষ্ণুপুর নামক এক জায়গায় বাস করত। মধুমিতা পড়াশোনাতে খুবই ভালো ছিল। সে খুবই প্রতিভাবান একজন ছাত্রী ছিল। তাই মধুমিতা তাদের এলাকার সবচেয়ে প্রসিদ্ধ এবং নামিদামি স্কুলে ভর্তি হতে পেরেছিল। সেই স্কুলের নাম ছিল বিষ্ণুপুর ন্যাশনাল স্কুল। আর এখন মধুমিতা ক্লাস 9-এ পড়ে। সেই স্কুলটা যেমনই প্রসিদ্ধ ছিল, তেমনি সেই স্কুলে বিভিন্ন রকমের কঠোর ডিসিপ্লিনও ছিল। যে কেউ চাইলেই সেই স্কুলে সহজে ভর্তি হতে পারত না, কারণ সেই স্কুলের একটা নিয়ম ছিল। ওই স্কুলে ভর্তি হতে গেলে ছাত্রছাত্রীদের এন্ট্রান্স পরীক্ষা দিয়ে 90% বেশি নম্বর পেতে হতো, আর তাহলেই সেই গণ্যমান্য স্কুলে ভর্তি হওয়ার তারা সুযোগ পেত। মা, তুমি এবার বোনকেও আমাদের স্কুলে ভর্তি করে দাও, কারণ আমাদের স্কুলে খুব ভালো পড়াশোনা হয়, আর আমাদের স্কুল অনেক নামকরা বলে সবাই কিন্তু আমাদের স্কুলে ভর্তি হতে চায়। তুমি বোনকে আমাদের স্কুলে এবার ভর্তি করে দাও, তারপর আমরা দুই বোন মিলে একসঙ্গে স্কুলে যাওয়া আসা করবো। কিরে বোন, আমাদের স্কুলে ভর্তি হবি তো? হ্যাঁ দিদি, আমি তো তোদের স্কুলে ভর্তি হতে চাই, কিন্তু আমার তো তোদের স্কুলের নাম শুনলেই ভীষণ ভয় করে। তোদের স্কুলে অনেক ডিসিপ্লিন, জানি না আমি সব মেনে চলতে পারবো কিনা। আর সবচেয়ে বড় কথা হলো, তোদের স্কুলে ভর্তি হতে গেলে তো এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়, আর আমি যদি 90%-এর বেশি নম্বর না পাই, তাহলে তো আমাকে ভর্তিও নেবে না। তাই আমার খুব ভয় করছে দিদি। আরে তুই তো অনেক ভালো স্টুডেন্ট, আর তুই ভয় করলে চলবে? আমি আছি তো, আমি তোকে ভালো মতো গাইড করে দেব। আর এখন এন্ট্রান্স পরীক্ষার অনেক সময় আছে, 2 মাস বাকি। এই 2 মাস তুই মন দিয়ে পড়াশোনা কর, দেখবি তুই নিশ্চয়ই আমাদের স্কুলে ভর্তি হতে পারবি। তোর প্রতি আমার একেবারে দৃঢ় বিশ্বাস আছে। দিদির কথা শুনে কবিতা সেদিন থেকেই মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে দেয়, আর সে বিষ্ণুপুর ন্যাশনাল স্কুলে পড়াশোনা করার স্বপ্ন দেখতে শুরু করে দেয়। তাই কবিতা এখন দিনরাত মন দিয়ে পড়াশোনা করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। সেই বিষ্ণুপুর ন্যাশনাল স্কুলে হরিশ্চন্দ্র বাবু এবং তার স্ত্রী নন্দিতা দেবী একই সঙ্গে শিক্ষকতার চাকরি করত। সেই সঙ্গে হরিশ্চন্দ্র বাবু তাদের স্কুল কমিটির প্রধান সদস্য ছিল। তাই তাদের স্কুলে হরিশ্চন্দ্র বাবু এবং তার স্ত্রীর প্রভাব প্রতিপত্তি অনেক বেশি ছিল। তাদের দুজনের ফাল্গুনী নামে এক মেয়েও ছিল, কিন্তু ফাল্গুনী তার বাবা মায়ের কাছে থাকে না। সে অনেক ছোটবেলা থেকেই মামার বাড়িতে থেকে পড়াশোনা করে। শোনো না, আমি ভাবছি মেয়েটাকে এবার বাড়িতে নিয়ে আসবো, আর আমাদের স্কুলেই মেয়েটাকে ভর্তি করে দেব। আগে যখন আমরা চাকরি বাকরি নিয়ে ব্যস্ত ছিলাম, তখন মেয়েটার পেছনে সময় দিতে পারতাম না, তাই আমি মেয়েটাকে ওর মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন আমাদের মেয়ে ক্লাস 8-এ পড়ে, এখনো আমাদের সঙ্গে থাকলে আমাদের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমিও তাই চিন্তা করছিলাম। তোমার দাদা বলছিল এখন নাকি আমাদের মেয়েটা খুবই জেদি হয়ে গেছে। ও কিছুতেই ওর মামা মামির কথা শুনতে চায় না, সবসময় নাকি এখানে আসার জেদ করে। তাহলে সামনেই তো এন্ট্রান্স পরীক্ষা আছে, তোমার মেয়েকে বলো ভালো করে পড়াশোনা করতে, যাতে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে আমাদের স্কুলের ক্লাস 9-এ ভর্তি হতে পারে। হ্যাঁ, সে নিয়ে তুমি চিন্তা করো না। আমার মেয়ে আর যাই করুক না কেন, পড়াশোনাটা মন দিয়ে করে। একটু বদমাইশি করে ঠিকই, কিন্তু আমার মেয়ে পড়াশোনাতে একদম সেরা। ও খুব সহজেই আমাদের স্কুলে ক্লাস 9-এ ভর্তি হতে পারবে। এমনই ভাবনা চিন্তা করে নন্দিতা দেবী এবং হরিশ্চন্দ্র বাবু তাদের মেয়েকে মামার বাড়ি থেকে নিজেদের বাড়িতে নিয়ে চলে আসে, আর তারা ফাল্গুনীকে মন দিয়ে পড়াশোনা করতে বলে, যাতে ফাল্গুনী এন্ট্রান্স পরীক্ষা দিয়ে তাদের গণ্যমান্য স্কুলে ভর্তি হতে পারে। আর এভাবেই দেখতে দেখতে 2 মাস কাটে। ওদিকে মধুমিতার বোন নন্দিতা ম্যাডামের মেয়ে ফাল্গুনী এবং আরো অনেকেই বিষ্ণুপুর ন্যাশনাল স্কুলে ভর্তি হওয়ার জন্য এন্ট্রান্স পরীক্ষায় বসে। আর কিছুদিনের মধ্যেই তাদের রেজাল্ট তৈরি করা হয়ে যায়। কিন্তু সেই রেজাল্ট দেখে স্কুল কর্তৃপক্ষ সকলেই ভয় পেয়ে যায়।
একই, এটা মোটেই হতে পারে না। আমাদের মেয়ে মাত্র 70% নাম্বার পেয়েছে, তাহলে তো আমাদের মেয়ে কিছুতে এই স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পাবে না। ইস ফাল্গুনি, তোকে বারবার করে বললাম পড়াশোনা কর, তোর জন্য তো দেখছি এবার সকলের সামনে আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে। ছি, তুই আমাদের মেয়ে হয়ে মাত্র 70% নাম্বার পেয়েছিস, তুই এবার কিভাবে ভর্তি হবি আমাদের স্কুলে? আমার মেয়ে তো আমাদের স্কুলে ভর্তি হবে, আর আমি আমার মেয়েকে স্কুলে ভর্তি করেই ছাড়বো। আমি ভেবে নিয়েছি আমাকে কি করতে হবে। আমি আমাদের স্কুলে ভর্তির ক্ষেত্রে একটা কোটা চালু করব, যেখানে আমাদের স্কুল কর্তৃপক্ষ আর কমিটির সদস্যের ছেলে মেয়েদের মধ্যে 30% রিজার্ভেশন থাকবে। অর্থাৎ স্কুল কর্তৃপক্ষ এবং কমিটির সদস্যদের ছেলে মেয়েদের এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। বাকি বহিরাগত 70% ছাত্রছাত্রীদের জন্য এন্ট্রান্স পরীক্ষা বজায় থাকবে। হরিশ্চন্দ্রবাবু পরের দিনই স্কুল কর্তৃপক্ষ এবং স্কুল কমিটির সকল সদস্যদের সামনে 30% রিজার্ভেশন কোটা চালু করার প্রস্তাব দেয়। আর হরিশ্চন্দ্রবাবু যেহেতু স্কুল কমিটির প্রধান সদস্য ছিল, তাই সকলেই তার সিদ্ধান্ত খুব সহজেই মেনে নেয়। কারণ স্কুল কর্তৃপক্ষ এবং কমিটির সকল সদস্যরাই এবার নিজেদের ছেলে মেয়েকেও তাদের স্কুলে ভর্তি করতে পারবে। তাই কিছুদিনের মধ্যেই সেই স্কুলে 30% রিজার্ভেশন কোটা চালু হয়ে যায়। আর তার ঠিক কিছুদিনের মধ্যেই এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট প্রকাশ্যে নিয়ে আসা হয়। আর আজকে এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট দেখার জন্য মধুমিতা তার বোন এবং মাকে নিয়ে স্কুলে চলে আসে। কিন্তু সেই রেজাল্ট দেখে তারা প্রচন্ড পরিমাণে হতাশ হয়, আর কবিতাও প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে। দিদি, আমি আর তোদের স্কুলে ভর্তি হতে পারবো না। আমি মাত্র 89% নাম্বার পেয়েছি, আর মাত্র 1 নাম্বারের জন্য আমাকে এভাবে বাদ দিয়ে দেওয়া হলো। ওনারা কি আমাকে আর একটা নম্বর দিতে পারতো না দিদি? আমার কত স্বপ্ন ছিল আমি এই স্কুলে ভর্তি হব, কিন্তু আমার সব স্বপ্ন ভেঙে গেল। নিজের বোনকে এভাবে কাঁদতে দেখে মধুমিতার ভীষণ পরিমাণে খারাপ লাগে। তুই কাঁদিস না বোন, তোর সঙ্গে যে মাত্র 1 নম্বরের জন্য এরকম হবে আমি তো ভাবতেই পারছি না। যারা যারা চান্স পেয়েছে সবাই তো 90% এর বেশিই পেয়েছে, কিন্তু তুই শুধুমাত্র 1 নম্বরের জন্য পিছিয়ে গেলি। কিছু করার নেই রে বোন, তুই পরের বছর না হয় আমাদের স্কুলে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করবি। চল আমরা বাড়িতে ফিরে যাই। কিন্তু তখনই সেখানে মধুমিতার কিছু বন্ধু বান্ধব আসে, আর মধুমিতা তার বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলে জানতে পারে তাদের স্কুলে হরিশ্চন্দ্রবাবু এবং নন্দিতা ম্যাডামের একমাত্র মেয়ে 70% নম্বর পেয়ে সেই স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। আর সেই সাথে স্কুল কর্তৃপক্ষ নিজেদের ছেলে মেয়ে এবং আত্মীয় স্বজনের ছেলে মেয়েদের 30% রিজার্ভেশন কোটার মাধ্যমে স্কুলে ভর্তি নিয়েছে, যা শুনে মধুমিতা প্রচন্ড পরিমাণে রেগে যায়। আমাদের স্কুলে এমনিতেই তো ছাত্রছাত্রীদের সিটের সংখ্যা অনেক কম, একটা ক্লাসে মাত্র 50 জন করে ছাত্রছাত্রী নেওয়া হয়। আর সেখানে যদি 30% রিজার্ভেশন কোটা অ্যাপ্লাই করা হয়, তাহলে আমাদের বহিরাগত ছাত্রছাত্রীদের কি হবে? স্যার ম্যাডামের মেয়ে মাত্র 70% নাম্বার পেয়ে স্কুলে ভর্তি হয়ে গেল, আর আমার বোন মাত্র 1 নম্বরের জন্য আটকে গেল। হ্যাঁ, আমি এটাও খবর পেয়েছি। স্যার ম্যাডাম স্কুল কর্তৃপক্ষ শুধুমাত্র নিজেদের সুবিধা দেখছে, আর ওনারা শুধুমাত্র এই ফাল্গুনিকে স্কুলে ভর্তি করার জন্য এই কোটা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আর তোর বোনকে নাকি 1 নম্বরের জন্য ভর্তি নেওয়া হলো না, স্কুলের সিট নাকি বুক হয়ে গেছে। তাহলে তো আমাদের সঙ্গে বড় অন্যায় করা হচ্ছে। এরকম করা একদমই উচিত নয়। যাদের যোগ্যতা নেই তারা সহজেই স্কুলে ভর্তি হওয়ার চান্স পাচ্ছে, আর বাইরের ছাত্রছাত্রীদের যোগ্যতা থাকলেও তারা পিছিয়ে পড়ছে। এ বাবা, এ আমি কি দেখছি? আমাদের স্কুলের ফার্স্ট গার্লের বোন এই স্কুলে ভর্তি হতে পারছে না। ছি 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 ছি, বড়ই লজ্জার ব্যাপার। নিজে এত ভালো পড়াশোনা করিস, একটু বোনকেও তো ভালো করে পড়াতে পারতিস। কি আর করা যাবে, দিদি কপালের জোরে এই স্কুলে ভর্তি হয়ে গেছে, কিন্তু বোনের কপাল তো খুব খারাপ। কি লজ্জা, কি লজ্জা। এই যে বোন, তোমার না আমাদের স্কুলে ভর্তি হওয়ার কোনো যোগ্যতা নেই, বুঝেছো? এরকম অপমানজনক কথা শুনে মধুমিতার বোন কবিতার খুবই খারাপ লাগে, আর সে তার দিদির অপমানও সহ্য করতে পারে না। তাই সে কাউকে কিছু না বলেই সেখান থেকে বাড়ি চলে যায়, আর সে নিজের ঘরে ঢুকে খুবই কান্নাকাটি করতে থাকে। মুহূর্তের মধ্যেই সে অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়, আর এমনকি সে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কবিতা যেই গলায় দড়ি দিতে যাবে, তখনই সেখানে কবিতার বাবা, মা এবং দিদি চলে আসে, আর কবিতাকে আসন্ন বিপদ থেকে রক্ষা করে। তুই চিন্তা করিস না বোন, তোর মতো স্টুডেন্টদের সঙ্গে যে অন্যায় হচ্ছে সেটা মেনে নিলে হবে না। আমাদের আন্দোলন করতে হবে, আমরা লড়াই করে বিচার চাইবো, আমাদের ন্যায্য বিচার চাই। এই বলে মধুমিতা তার বোনকে সঙ্গে নিয়ে স্কুলে চলে যায়। আর মধুমিতা যেহেতু খুবই প্রতিভাবান ছাত্রী ছিল, তাই সে খুব সহজেই একজন নেত্রী হিসেবে সকলকে খুব সহজেই বোঝাতে সক্ষম হয় যে তাদের সঙ্গে কেমন ভাবে অন্যায় করা হচ্ছে।
মধুমিতার উত্তপ্ত করার মতো বক্তব্য সবাইকে আন্দোলন করতে উদ্বুদ্ধ করে তোলে। তারা বাইরে ছাত্রছাত্রীদের সমবেত করে, যারা পরীক্ষা দিয়েও সেই স্কুলে ভর্তি হওয়ার চান্স পায়নি তারাও মধুমিতার সঙ্গে আন্দোলনে যোগদান করে। আর মধুমিতা খুবই দক্ষতার সঙ্গে সকলকে নেতৃত্ব প্রদান করতে থাকে। আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেব, 30% কোটা আমরা মানবো না, মানছি না, কিছুতেই মানবো না। কেবল আমরা ছাত্রছাত্রীরা চাইলেই এই নিয়ম বন্ধ করতে পারবো। আজকে আমরা সবাই মিলে একসুরে গাইবো আন্দোলনের গান। সবাই শুরু করো। স্কুলটা তোমার বাপের নাকি? করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে ছাত্রছাত্রীর গলা। মনে রেখো রাত জেগে পড়াশোনা করে নম্বর পেয়েছি। স্কুল 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 বাঁচাতে আন্দোলন করতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও মাস্টার মশাই, ও মাস্টার মশাই। এভাবেই মধুমিতার নেতৃত্বে হাজার হাজার ছাত্রছাত্রী স্কুলের সামনে এসে ভিড় করে আর সকলে মিলে স্কুলের বিরুদ্ধে আন্দোলন করতে থাকে। যা দেখে স্কুল কর্তৃপক্ষ সকলেই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর পুলিশে খবর দেয়া হয়। কিন্তু পুলিশও কিছু করতে পারে না, কারণ কোনো ছাত্রছাত্রী ভয় পেয়ে পিছিয়ে যায় না। যতক্ষণ না আমাদের দাবি মানা হবে ততক্ষণ আমরা স্কুলের সামনে ধর্ণা দিয়ে বসে থাকবো। মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এই বলে মধুমিতা এবং বাকি সকল ছাত্রছাত্রীরা স্কুলের সামনে ধর্ণা দিতে শুরু করে। স্কুল কর্তৃপক্ষ কিংবা পুলিশ ছাত্রছাত্রীদের কিছুতেই শান্ত করতে পারে না। এরকম ভাবে বেশ কয়েকদিন ধরে তারা আন্দোলন চালাতে থাকে আর এমনকি সরকারিভাবে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তবুও স্কুলের সামনে ছাত্রছাত্রীরা ধর্ণা দিয়ে বসে থাকে। এর ফলে অনেক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে আর তাদেরকে হসপিটালেও নিয়ে যেতে হয়। এমনকি পুলিশও বেশ কিছু ছাত্রছাত্রীদের মেরে আহত করে। এর ফলে স্কুলের নাম আরো খারাপ হয়ে যায়। সমস্ত ছাত্রছাত্রীদের বাবা মায়েরাও ক্ষিপ্ত হয়ে ওঠে আর সকল ছাত্রছাত্রীরাই ইট পাথর নিয়ে স্কুলের দিকে ছুটতে শুরু করে। এর ফলে সেই আন্দোলন আরো অনেক বড় আকার ধারণ করে। আমাদের আর কিছু করার নেই। সবটা জানার পর আমাদেরও মনে হচ্ছে আপনারা এই ছাত্রছাত্রীদের সঙ্গে অন্যায় করছেন, তাই আপনারা এদের দাবি মেনে নিন। 30% রিজার্ভেশন কোটা 5% নামিয়ে দিন, তবেই ছাত্রছাত্রীরা শান্ত হবে আর এর ফলে আপনাদের স্কুল কর্তৃপক্ষেরও মঙ্গল হবে। এভাবেই পুলিশের কথা শুনি এবং অনেক ভাবনা চিন্তা করার পর স্কুল কর্তৃপক্ষ নিজেদের মধ্যে একটা মিটিং ডাকে আর তারা 30% রিজার্ভেশন কোটা 5% নামিয়ে নিয়ে আসে, যার ফলে ছাত্রছাত্রীরা খুবই খুশি হয় আর তারা আন্দোলন বন্ধ করে দেয়। মধুমিতার বোনকেও 1 নম্বর বাড়িয়ে স্কুলে ভর্তি নেওয়া হয়। বৌমা, বেলা 12টা বাজে, এবার তুমি কখন রান্না করতে যাবে? কারণ আমার তো খিদে পেয়ে গেছে আর আমাকে ডাক্তারবাবু বলেছে বেলা 1টার মধ্যে খাওয়া দাওয়া করে নিতে, তাই এবার দয়া করে রান্নাঘরে যাও। রচনা দেবীর এমন কথা শুনি তার বৌমা চন্দ্রিমা ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সে মোটেই রান্না বান্না করতে পারে না আর রান্না বান্না করার নাম শুনেই তার গায়ে জ্বর চলে আসে। যেহেতু রচনা দেবীর একমাত্র ছেলে প্রীতম নিজে পছন্দ করে বিয়ে করেছে, তাই আজকে চন্দ্রিমার এমন অবস্থা। কিন্তু শাশুড়ি মা জানে না যে তার বৌমা রান্না করতে পারে না। যদি এই কথা তার শাশুড়ি মা আগে জানতো তাহলে ছেলেকে কোনোদিনও এরকম মেয়ের সঙ্গে বিয়ে দিত না। মা, এখন আমি রান্নাঘরে গিয়ে কি করব? কারণ রান্নাঘরে গেলেই তো রান্না করতে হবে। আর সত্যি কথা বলতে আমি কিন্তু রান্না বান্না করতে পারি না, তাই আমি এখন রান্নাঘরে যেতে পারবো না। তুমি রান্না বান্না করতে পারো না, তাহলে বাড়ির বউ হয়েছো কি করতে? বিয়ের আগে তো তোমার বাবা মা একবারও বলেনি যে তুমি রান্না বান্না করতে পারো না? শুনুন, আমার বাবা মা আপনাকে বলতে চেয়েছিল, কিন্তু আপনার ছেলেই তো আমার বাবা মাকে বলতে বারণ করেছিল। কারণ আপনি যদি জানতেন যে আমি রান্না করতে পারি না, তাহলে আপনি কিছুতে এই বিয়ে মেনে নিতেন না। আর আমি রান্না করতে পারি না তাতে কি হয়েছে? আপনি রান্নাঘরে যান আর রান্না করে নিয়ে আসুন, কারণ আমারও খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আমার বয়েই গেছে তোমাকে রান্না বান্না করে খাওয়াতে। বদমাইশ মেয়ে একটা। সারা জীবন শুধুমাত্র লেখাপড়া শিখলে হয় না, বাড়ির কাজবাজও শিখতে হয়। আর তোমার বাবা মা তোমাকে কিচ্ছু শেখায়নি? একদম আমার বাবা মায়ের নামে কোনো খারাপ খারাপ কথা বলবেন না। আর আমি বাপের বাড়িতে কোনো কাজ করতাম না। আমার মা আমাকে সবসময় তুলো করে মানুষ করেছে। কিন্তু আমি কি করে জানবো যে আপনি আমাকে এখানে এসে চাকর বানাতে চাইবেন? এভাবে বৌমা রান্না করতে পারবে না শুনে শাশুড়ি মায়ের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। আর এরকম ছুটির দিনে বউয়ের এবং মায়ের ঝগড়া শুনে বাড়ির ছেলেরও ঘুম ভেঙে যায়। প্রীতম ঘুম থেকে উঠেই বুঝতে পারে যে তার মা হয়তো জেনে গেছে যে তার বউ রান্না করতে পারবে না। আর প্রীতম দেখে যে তার মা এবং বউ একেবারে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করছে। আরে তোমরা রান্না বান্না নিয়ে সকাল সকাল ঝামেলা করছো কেন? আর মা, তুমি একদম চিন্তা করো না,
তুমি তো ভালো করেই জানো যে তোমার বৌমার ইয়ার্কি করার স্বভাব আছে, তাই ও তোমার সাথে ইয়ার্কি করছে। ও অনেক ভালো রান্না করতে পারে, আর দুপুরবেলা তোমাকে পোলাও আর মাংস রান্না করে খাওয়াবে, বুঝেছো? এই বলে প্রীতম তার মায়ের কাছ থেকে বউকে বাঁচিয়ে নেয়। এর ফলে রচনা দেবীও কিছু বলতে পারে না। সে নিজের ঘরে বসে দুপুরবেলা পোলাও এবং মাংস কষা খাওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। আর অন্যদিকে এমন ভাবে শাশুড়ি মাকে মিথ্যা কথা বলার জন্য চন্দ্রিমাও প্রীতমের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। আচ্ছা প্রীতম, তুমি তোমার মাকে মিথ্যা কথা বললে কেন? কারণ আমি তো সত্যিই রান্না করতে পারি না, আর এখন তোমার মায়ের জন্য এই গরমের মধ্যে আমার পোলাও আর মাংস রান্না করতে বয়ে গেছে। আরে তুমি চিন্তা করছো কেন? আমি তো ভালো করেই জানি যে তুমি রান্না বান্নার দিক থেকে একেবারে অষ্টরম্ভা, কিন্তু আমি রান্না করতে পারি। তাই তুমি চুপচাপ রান্নাঘরে ঢুকে দরজা বন্ধ করে দাও, আর কিছুক্ষণ পর আমি আসছি, তারপর আমি তোমাকে রান্না বান্না করে দেবো, কেমন? চন্দ্রিমা তার স্বামীর এমন কথা শুনে খুবই খুশি হয়। তাই সে তখনই তার বরের কথা মতো রান্নাঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আর কিছুক্ষণ পর লুকিয়ে লুকিয়ে প্রীতম রান্নাঘরে চলে আসে। আর এভাবেই প্রীতম তার রান্না না জানা বউয়ের হয়ে কোমরে গামছা বেঁধে একেবারে পোলাও এবং মটন কষা রান্না করতে শুরু করে দেয়। অন্যদিকে চন্দ্রিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখে। সত্যি ভাগ্য করে একখানা বর পেয়েছি, একদিকে বর আরেকদিকে রাঁধুনি। এরকম বর যেন সব মেয়ের কপালে জোটে। তোমার মতো একটা সর্বা বর পেয়ে আমি সত্যিই খুবই খুশি। প্রীতম ভালো করে কষা মাংস এবং পোলাও রান্না করলে চন্দ্রিমা সেই রান্না করা খাবার নিজের বলে চালিয়ে দেয়। আর শাশুড়ি মায়ের পাতে কষা কষা মাংস এবং পোলাও পরিবেশন করে। এরকম রান্নার গন্ধে রচনা দেবীর মন একেবারে ভরে ওঠে। সে তার বৌমাকে আর একদমই বকাবকি করে না। সত্যি বৌমা, তোমার হাতে রান্নার স্বাদ একেবারে অনবদ্য। কিন্তু সকালবেলা তুমি আমার সাথে ওরকম ইয়ার্কি মারছিলে কেন যে তুমি রান্না বান্না করতে পারো না? আমি বেকার বেকার তোমাকে বকাবকি করলাম। সত্যি মেয়ে মানুষ যদি রান্না করতে না পারে তাহলে তাদের সংসারে কিন্তু কোনো দাম থাকে না। তুমি কিন্তু রান্নার দিক থেকে একেবারে অতুলনীয়। চন্দ্রিমা তার শাশুড়ি মায়ের মুখে এরকম প্রশংসা শুনে খুবই খুশি হয়। আর সে নিজের মনে মনে গর্ববোধ করে। প্রীতম যখন অফিসে যায় তার আগে সে তার বউয়ের হয়ে লুকিয়ে লুকিয়ে রান্না করে দিয়ে যায়। আর এই সুযোগে চন্দ্রিমা প্রত্যেকদিন তার বরকে দিয়ে কখনো মাংস, কখনো মাছ, কখনো ডিম, আবার কখনো চাউমিন, ফ্রাইড রাইস ইত্যাদি ভালো ভালো খাবার রান্না করিয়ে নেয়। এর ফলে প্রীতম দিন দিন তার বউয়ের রাঁধুনিতে পরিণত হয়। এই প্রীতম, অনেকক্ষণ হয়েছে অফিস থেকে এসেছো, বিশ্রাম হয়ে গেছে তোমার। এবার যাও, লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে যাও, কারণ তোমার মা আমাকে রুটি আর তরকা বানাতে বলেছে। তাই তাড়াতাড়ি গিয়ে আটা মেখে রুটি করা শুরু করে দাও। সত্যি মা ঠিক কথাই বলতো। লাভ ম্যারেজ করে আমি একদম ভুল করেছি, কেননা দিন দিন তুমি আমার বউয়ের থেকে একবারে মালকিনে পরিণত হচ্ছ, আর আমার সাথে চাকরের মতো ব্যবহার করছো। আমার আর ভালো লাগে না। এই বলে প্রীতম লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে ঢুকে পড়ে। আর রান্নার অ্যাপ্রন ড্রেস পরে রুটি এবং ডিম চিকেন তরকা রান্না করতে শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন প্রীতমের অফিস থেকে ফিরতে একটু দেরি হলে চন্দ্রিমা সেদিন বিপদে পড়ে। বৌমা, তুমি সেই বিয়ের পর প্রথমবার পোলাও আর মটন কষা রান্না করেছিলে, মনে আছে? তোমার বাবার না সেই রান্নাটা খেতে আবার খুব ইচ্ছে করছে। তুমি যাও, একটু আমাদের জন্য আবার পোলাও আর মটন কষা রান্না করে নিয়ে এসো তো। না মানে আমি বলছিলাম কি, আমার না আজকে মাথায় ভীষণ পরিমাণে ব্যথা করছে, আর বলছিলাম যে আজকের বদলে আমি যদি কালকে বাবাকে পোলাও আর মটন কষা রান্না করে খাওয়াই তাহলে কি অসুবিধা হবে? রচনা দেবী এবং তার স্বামী স্বপন বাবু কিছুতেই চন্দ্রিমার কথা শুনতে চায় না। তারা একেবারে জেদ ধরে বসে থাকে যে আজকেই তারা তাদের বৌমার হাতের পোলাও এবং মটন কষা খাবে। তাই তারা চন্দ্রিমাকে জোর করে রান্নাঘরে পাঠিয়ে দেয়। ঠিক এমন সময় চন্দ্রিমার ননদ সেই রান্নাঘরে দরজার বাইরে লুকিয়ে লুকিয়ে চন্দ্রিমাকে দেখতে শুরু করে। কারণ চন্দ্রিমার ননদ প্রিয়ার প্রথম থেকেই তার বৌদির উপর ভীষণ পরিমাণে সন্দেহ ছিল। আজকে প্রীতম অফিস থেকে ফিরতে এত দেরি করছে কেন কি জানি। আমার মনে হয় ইচ্ছে করেই ও আজকে দেরি করছে যাতে ওকে রান্না করতে না হয়। কিন্তু আমিও হাল ছাড়বো না। আজকে বরং আমি রেস্টুরেন্ট থেকে পোলাও আর মটন কষা অর্ডার করে দিই। আর সেই পোলাও আর মটন কষা খেয়ে সবাই ভাববে যে আমি রান্না করেছি। আমার উপর কেউ সন্দেহ করতে পারবে না তাহলে। এই বলে চন্দ্রিমা তাড়াতাড়ি করে অনলাইনে পোলাও এবং মটন কষা অর্ডার করে দেয়। আর এরকম দৃশ্য দেখে প্রিয়া তার বৌদির সত্যিটা ধরে ফেলে। ও এই ব্যাপার, বৌদি এত চালাক সেটা তো আমি জানতাম না। আমি ঠিক সন্দেহ করেছিলাম যে বৌদি আমার দাদাকে ঠিক রাঁধুনি বানিয়ে রেখেছে, কিন্তু আমিও প্রমাণ খুঁজছিলাম। আর আজকে আমি আমার বৌদিকে মজা দেখাবো। অন্যদিকে চন্দ্রিমা যখন রেস্টুরেন্ট থেকে পোলাও এবং মটন কষা নিয়ে এসে তার শাশুড়ি মা, শ্বশুর মশাই এবং ননদকে খাইয়ে দেয়। প্রীতম যখন জানতে পারে যে তার বউ এরকম রান্না করে তার বাবা এবং মাকে ভালো ভালো খাবার খাইয়েছে তখন প্রীতম খুবই খুশি হয়। আর রাত্রিবেলা প্রীতম ঘরে যাওয়ার পর
সত্যি চন্দ্রিমা, আজকে তুমি আমার মান বাঁচিয়েছো। আমি তোমাকে বেকার বেকার বকাবকি করতাম যে তুমি রান্না করতে পারো না, কিন্তু তুমি আজকে নিজের হাতে রান্না করে আমার মা, বাবা আর বোনকে পোলাও আর মটন কষা খাইয়েছো। তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। না না, আর থ্যাংক ইউ বলতে হবে না। আসলে তোমরা তো আমার নিজেরই লোক, সুতরাং আমি আমার শ্বশুর বাড়িতে রান্না করে খাওয়াবো না তো কাকে খাওয়াবো? এভাবেই চন্দ্রিমার রেস্টুরেন্টের খাবারকেই নিজের রান্না করা খাবার বলে চালিয়ে দেয়। আর ঠিক এমন সময় তার ননদ তাদের ঘরে চলে আসে, আর প্রিয়া তার দাদার সামনেই বৌদির মিথ্যা পর্দা ফাঁস করে দেয়। দাদা, তুই তোর বউকে বলিসনি যে আমাদের বাড়িতে রেস্টুরেন্টের খাবার অ্যালাউ নেই? কারণ কিছুদিন আগে বাবার রেস্টুরেন্টের খাবার খেয়ে কিন্তু শরীর খারাপ করেছিল, আর আজকে তোর বউ আমাদেরকে সেই রেস্টুরেন্টের খাবার কিনেই খাইয়েছে। সত্যি দাদা, তোর বউয়ের কাছ থেকে কিন্তু এরকম কিছু এক্সপেক্ট করা যায় না। মানে তুই কি বলতে চাইছিস? আমি তো শুনলাম মা বাবা বললো যে আমার বউ নাকি আজকে খুব সুন্দর মটন কষার পোলাও রান্না করে তোদেরকে খাইয়েছে, আর তুই তোর বৌদির নামে মিথ্যা কথা বলছিস কেন? বোন এসব কি কথা বলছে চন্দ্রিমা? চন্দ্রিমা তার ননদের কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায়, তাই সে কোনো কথাই বলতে পারে না। তখনই প্রিয়া ইচ্ছা করে প্রীতমকে রান্নাঘরে নিয়ে যায়, আর চন্দ্রিমা যে ডাস্টবিনের রেস্টুরেন্টের বিলটা ফেলেছিল সেই বিলটা প্রীতমের সামনে দেখিয়ে দেয়। আর এই দেখে প্রীতম তার বউয়ের উপর রেগে যায়। আজকে তুমি রান্না করতে পারো না বলে আমার বাবাকে রেস্টুরেন্টের খাবার খাইয়েছো, আর এবার যদি বাবার শরীর খারাপ হয় তখন কি হবে বলো তো? তুমি তো ভালো করেই জানো যে রান্না বান্না না জানা সত্ত্বেও তোমাকে প্রশংসা করাতে হয়, আর তোমার ভাড়া করা রাঁধুনি আমি যখন তোমার সামনে নেই তাহলে তোমাকে রেস্টুরেন্টের খাবার কিনে সবাইকে খাওয়াতে হবে, আর তাতে যদি কেউ মরেও যায় তাতে তোমার কোনো অসুবিধা নেই, তাই তো? এই বলে প্রীতম তার বউয়ের উপর রাগ করে ঘরে গিয়ে শুয়ে পড়ে। আর চন্দ্রিমা প্রীতমের কাছে ক্ষমা চাইলেও প্রীতম তাকে ক্ষমা করে না। কিন্তু তারপর থেকেই শুরু হয় আসল খেলা। প্রীতম আর কিছুতেই পরের দিন থেকে তার বউয়ের হয়ে রান্না করে দিতে চায় না। কি হলো চন্দ্রিমা, বেলা 10টা বাজে, আমি অফিস যাবো তো, তাড়াহুড়ো করে আমাকে চিড়ের পোলাও বানিয়ে দাও, কারণ আজকে আমার টিফিনে চিড়ের পোলাও খেতে খুব ইচ্ছা করছে। প্রীতম, তুমি কি আমাকে ইচ্ছে করে শাস্তি দিতে চাইছো? কারণ তুমি তো ভালো করেই জানো যে আমি রান্না করতে পারি না, আর শেষে কিনা তুমি আমার কাছে রান্না করা খাবার খাওয়ার জন্য আবদার করছো। কি হলো, তুমি এত গলা নামিয়ে ফিস ফিস করে কথা বলছো কেন? রান্না যখন করতে পারো না তাহলে এতদিন ধরে রান্না করছিলে কিভাবে? তার মানে এতদিন ধরে কি তুমি অন্য কেউ রান্না করে দিচ্ছিল? প্রীতমের কথা শুনে চন্দ্রিমা খুবই ভয় পেয়ে যায়, আর সে টুক করে রান্নাঘরে ঢুকে পড়ে। কিন্তু এবার সে রান্না বান্না করতে গিয়ে তার বরকে পাশে পায় না। তাই চন্দ্রিমা ইউটিউব খুলে সবার জন্য চিড়ের পোলাও, রুটি এবং তরকারি বানাতে শুরু করে। কিন্তু সে যেহেতু জীবনে কখনোই রান্না করেনি, তাই কোনটা চিনি কোনটা নুন সেটা কিছুতেই সে বুঝে উঠতে পারে না। আর তার উপর রুটি মেখে বেলতে গিয়ে তার একেবারে কালঘাম ছুটে যায়। এ বাবা, আমি তো কোনো রান্নাই ঠিকঠাক ভাবে করতে পারছি না। চিড়ের পোলাওটাও মিষ্টি করতে গিয়ে এত ঝাল করে দিলাম, আর আমার রুটিও তো একটাও গোল হচ্ছে না। এবার আমি কি করব? আমার শাশুড়ি মা তোমাকে ভীষণ বকবে। অন্যদিকে সকলে চন্দ্রিমাকে খেতে দেওয়ার জন্য তাড়াহুড়ো করতে শুরু করলে চন্দ্রিমা কোনো মতে সেই নুন পোড়া, বেশি ঝাল দেওয়া খাবার এবং টেরা বেঁকা রুটি নিয়ে সবার সামনে চলে আসে। এরকম বিদঘুটে বিচ্ছিরি বৌমার রান্না বান্নার ধরন দেখে রচনা দেবী ভীষণ পরিমাণে অবাক হয়ে বলে, বৌমা, তুমি আজকে কি খাবার রান্না করেছো? রুটিগুলো এরকম টেরা বেঁকা ঠেরা হলো কেন? আর চিড়ের পোলাওয়ে এত ঝাল দিয়েছো? ছি, আমি একটা খাবারও খেতে পারছি না। এসব খাবার তুমি নিয়ে গিয়ে ফেলে দাও। তুমি এতদিন ধরে ভালো করে রান্না করতে, কিন্তু আজকে হঠাৎ কি হলো তোমার যে তুমি রান্না করতেই পারছো না? এই বলে রচনা দেবী তার বৌমাকে বকাবকি করতে শুরু করে। আর তারপর থেকে প্রীতম তাকে একেবারে সাহায্য করে না। ফলে প্রত্যেকদিন রান্না করতে না পারার জন্য বৌমাকে সকলের কাছে ভীষণ পরিমাণে তিরস্কার সহ্য করতে হয়। বৌদি, আজকে না আমার চিকেন নুডলস আর চিকেন মাঞ্চুরিয়ান খেতে ইচ্ছা করছে। তুমি তাড়াতাড়ি আমাকে নুডলস মাঞ্চুরিয়ান রান্না করে দাও না। আর বৌমা, তুমি আমার মেয়ের মন পছন্দ মতো রান্না করার সাথে সাথে আমাকে একটু ভালো করে মাছের ঝোল আর ভাত রান্না করে দাও, কারণ আমি আজকে একটু হালকা পাতলাই খাবার খাবো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আপনার আর আপনার মেয়ের মন পছন্দ মতো খাবার রান্না করে নিয়ে আসছি। আপনারা একটু অপেক্ষা করুন। নাটক কম না, রান্না বান্না করতে পারে না, আর উনি নাকি আমাদের জন্য আমাদের পছন্দের খাবার রান্না করে নিয়ে আসবে। সেদিনকে ভাবলাম দাদা মায়ের সামনে বৌদিকে রান্না করতে পারে না বলে কেস খাইয়ে দেবে, কিন্তু দাদা তো ঠিক নিজের বউকে বাঁচিয়ে দিল। আর আজকে যে বৌদি রান্না করতে পারে না তার ফটো তুলে রাখবো আর মাকে দেখিয়ে দেবো, আর তখন বৌদি মজা বুঝবে। এভাবেই চন্দ্রিমা যখন রান্নাঘরে গিয়ে রান্না করা শুরু করে, তখন প্রিয়া আবার পেছন পেছন রান্নাঘরের দিকে চলে যায়। কিন্তু এবার সে যা দৃশ্য দেখে তাই দেখে সে ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়। হ্যালো মা, শোনো না, তুমি আমাকে একটু রান্না শেখাবে গো? কারণ এতদিন ধরে আমি আমার শাশুড়ি মাকে মিথ্যা বলেছি যে আমি রান্না বান্না করতে পারি, আর আমার বরকে দিয়ে আমি রান্না বান্না করিয়েছি। সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তাই আজকে তুমি আমাকে বলে দাও যে আমি কিভাবে নুডলস আর মাঞ্চুরিয়ান বানাবো, তার সাথে মাছের ঝোল আর ভাতও রান্না করতে হবে। আমি নিজের হাতে আজকে সবাইকে রান্না করে খাওয়াতে চাই। চন্দ্রিমার মা এই কথা শুনে খুবই খুশি হয়, তাই সে তার মেয়েকে ফোনে ফোনে রান্না শেখানো শুরু করে। চন্দ্রিমার মা যেভাবে রান্না করতে বলে চন্দ্রিমা ঠিক সেভাবেই রান্না বান্না করে।
আর 2-1 ঘন্টার মধ্যেই চন্দ্রিমা তার শাশুড়িমা এবং ননদের সামনে খাবার পরিবেশন করে দেয়। আর চন্দ্রিমার হাতে রান্না করা খাবার এতটাই ভালো হয় যে তার শাশুড়িমা আবার প্রশংসা করতে শুরু করে। আর এবারের রান্না প্রীতমের রান্নার থেকেও অনেক বেশি ভালো ছিল। আর প্রিয়া চাইলেও তার বৌদিকে আর কেস খাওয়াতে পারে না। বৌমা, আমার কিন্তু এমনি এমনি চুল পাকেনি, তোমার থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি। আর আমি এতদিন ভালো করেই জানতাম যে আমার ছেলে তোমার হয়েই রান্না বান্না করে আমাকে খাওয়াতো, কারণ আমার ছেলের হাতের রান্নার স্বাদ আমি বুঝি। কিন্তু আমি দেখতে চাইছিলাম তোমার পরিবর্তন হয় কিনা। আজকে সত্যিই তোমার পরিবর্তন হয়েছে, আর এই দেখে আমি খুবই খুশি। এই বলে শাশুড়িমা খুশি হয়ে তার বৌমাকে একটা সোনার বালা উপহার দেয়। আর প্রীতম যখন জানতে পারে তার বউ এবার সত্যি সত্যি রান্না করা শিখে গেছে, তখন সেও তার বউয়ের এরকম পরিবর্তনই খুবই খুশি হয়।